জাতীয় সংসদে কোণঠাসা রাজনীতিবিদ সহ অন্যান্য পেশাজীবীরা রাজস্ব আহরণে প্রধানতম চ্যালেঞ্জ হতে পারেন সংখ্যাগরিষ্ঠ ব্যবসায়ী সংসদ সদস্যরা। প্রথমবার তেজগাঁও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করলেন ধর্ম ও শিক্ষা বিষয়ক সভায়। ইশতেহার বাস্তবায়ন নিয়ে আলোচনা। নাব্য সংকটে বিপর্যস্ত ফরিদপুরের একমাত্র নৌবন্দর, চালকের অভাবে নেত্রকোনায় নষ্ট হচ্ছে কোটি টাকার দুটি রেস্কিউ বোট। সুপ্রিম কোর্টের রায়ের শুল্ক বাতিল হওয়া $175 বিলিয়ন ফেরত দিতে হবে ট্রাম্প প্রশাসনকে। একদিনের ব্যবধানে 10 থেকে বাড়িয়ে 15% সম্পূরক শুল্ক আরোপ। শিগগিরই জাতীয় দলে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। দলের স্বার্থ সবার আগে বিবেচনা করবে বিসিবি, জানালেন ফারুক আহমেদ। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। একটা সময় জাতীয় সংসদে আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষের ভারসাম্য থাকলেও এখন তা ব্যবসায়ীদের দখলে। এতে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন সত্যিকারের রাজনীতিবিদরা। দেশের প্রয়োজনে এ থেকে বেরিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। সংকট উত্তরণের দরকার শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন। নাইম কামালের প্রতিবেদন। দিন যত যাচ্ছে ততই ভারসাম্য হারাচ্ছে জাতীয় সংসদ, যার পূর্ণ দখল নিতে যেন মরিয়া হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। অতীতের সংসদের দিকে তাকালে তার একটা স্পষ্ট বার্তা পাওয়া যায়। এবারের নির্বাচনেও এর ব্যতিক্রম হয়নি খুব একটা। তথ্য বলছে, স্বাধীনতার পর 1973 সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীর 18% ছিলেন ব্যবসায়ী। এরপর 1991 সালে সংসদে সেই সংখ্যা দাঁড়ায় দ্বিগুণেরও বেশি। তখন পর্যন্ত সংসদে রাজনীতিবিদ, আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষের একটা ভারসাম্য থাকলেও সময় যত গড়িয়েছে ততই এই সংখ্যা বেড়েছে। সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন 59%-এর বেশি ব্যবসায়ী। এর মধ্যে বিএনপির 209 জনের মধ্যে ব্যবসায়ী রয়েছেন 145 জন, যা দলের মোট জয়ী প্রার্থীর 69%। জামায়াতের 68 জনের মধ্যে ব্যবসাকে পেশা হিসেবে দেখিয়েছেন 20 জন, যা দলের মোট জয়ী প্রার্থীর 29%। এনসিপির 6 জনের মধ্যে 2 জন এবং স্বতন্ত্রদের মধ্যে নির্বাচিত হয়েছেন 9 ব্যবসায়ী। দেশের অর্থনীতির এই ক্রান্তি লগ্নে ব্যবসায়ী নির্ভর সংসদে সংকট থেকে উত্তরণে খুব একটা সুযোগ নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই অর্থনীতি বিশ্লেষক বলছেন, রাজস্ব আহরণে প্রধানতম চ্যালেঞ্জই হবেন ব্যবসায়ী সাংসদরা। যে দেশে রাজস্ব আয় কম, যে দেশে কর জিডিপি অনুপাত কম, সে দেশে যদি আইন প্রণেতা ব্যবসায়ীরা আইন প্রণয়ন করে তাহলে তো রাজস্ব আয় বাড়ার সম্ভাবনা আমি দেখছি না। কারণ ব্যবসায়ীরা চাইবে কর অব্যাহতি। বর্তমান সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ যে ব্যবসায়ীদেরকে দাবি দেওয়া উপেক্ষা করে, ব্যবসায়ীদের চাওয়াকে উপেক্ষা করে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, কর অব্যাহতি কমানো। কারণ বারবার কর অব্যাহতি দেওয়া বাংলাদেশের অর্থনীতির পক্ষে আর সম্ভব না। একই কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। একই সাথে সংকট থেকে সাময়িক মুক্তি পেতে শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠনের পরামর্শ তার। বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে, বিশ্বের মধ্যে 30-35তম অর্থনীতির দেশ। অতএব সেই ক্ষেত্রে এই বোর্ডটা কিভাবে গঠন করা যায়, সেই জায়গায় অর্থনীতির যে কোনো ধরনের রাষ্ট্রের এই বড় ধরনের সিদ্ধান্তগুলো আলোচনা করে যদি প্রধানমন্ত্রী মহোদয়কে দেন, তাহলে কিন্তু সেই জায়গাগুলো আরও সুন্দর হয়। ব্যবসায়ী হোক আর রাজনীতিবিদ, সংসদ হবে জনতার, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। নতুন এ সংসদের প্রায় 60% ব্যবসায়ী সাংসদ, যেমন চ্যালেঞ্জের তেমনি সম্ভাবনার। তাদের ব্যবসায়িক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজস্ব কাঠামো সহজ, স্বচ্ছ এবং বিনিয়োগ বান্ধব করা গেলে আয় বাড়ানো সম্ভব। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্বার্থের সংঘাত এড়িয়ে ন্যায়সঙ্গত করনীতি ও কঠোর বাস্তবায়ন করা না গেলে লক্ষ্য পূরণ হবে কঠিন। এখন দেখার বিষয়, ব্যবসায়ীরা নিজেদের স্বার্থকে পাশে রেখে রাষ্ট্রের স্বার্থকে কতটা গুরুত্ব দেবেন। নাইম কামাল, এখন, ঢাকা। শনিবার ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের বিভিন্ন প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে প্রাথমিক আলোচনা করেছেন তিনি। বেকার সমস্যার সমাধান সহ প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত শোনাচ্ছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। সরকারি কাজে গতি বাড়াতে ছুটির দিন শনিবারেও অফিস করার ঘোষণা আগেই দিয়েছিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ নেওয়ার পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন তিনি।
সকাল 10টার পরপরই কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে কার্যালয় চত্বরে একটি ফুলের চারা রোপণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। কার্যালয়ে ধর্মীয় সম্প্রীতি বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত হয় ইমাম মুয়াজ্জিন খতিব সহ অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়া হবে। কর্মদিবস হিসাবে তিনি কাজ করলেও আজকে কিন্তু ছুটির দিন ছিল। এই দিবসেও তিনি কাজ করেছেন। এই নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের জন্য উনি কি কাজ করবেন, দলের কি ম্যানিফেস্টো, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে ওনার কি কর্মসূচি, এই কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি সারাক্ষণ কথা বলেছেন। নির্বাচনের বিভিন্ন প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট যারা মন্ত্রীবর্গ রয়েছেন, সচিববর্গ রয়েছেন, ওনারা ওনাদের মূল্যবান মতামত প্রদান করেছেন এবং ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের ভিতরে জনগণের প্রতি জবাবদিহিমূলক এই রাষ্ট্র ব্যবস্থা, জনগণের ভোটে নির্বাচিত সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা শুরু করবে ইনশাল্লাহ। এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান বিষয়ক আরেকটি বৈঠক হয়। বৈঠকে শিক্ষাকে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া এদিন তেজগাঁও কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান। সাব্বির রোজ, এখন, ঢাকা। নাব্য সংকট আর নদীর বুকে জেগে ওঠা চরের কারণে কার্যত বিপর্যস্ত ফরিদপুরের একমাত্র নদী বন্দর। নদীর পানি কমে যাওয়ায় বড় নৌযান এখন আর সহজে ভিড়তে পারছে না ঘাটে। ফলে পণ্য আনা নেয়ায় তৈরি হয়েছে চরম দুর্ভোগ। বিস্তারিত মফিজুর রহমান শিপনের প্রতিবেদনে। 2015 সালে 100 বছরের ঐতিহ্যবাহী ফরিদপুর সিএনবি ঘাটকে নদীবন্দর ঘোষণা করা হয়। পরে 2017 সালে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় বন্দরটি। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং সিলেট, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন জেলার সাথে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপনে বন্দরটির ভূমিকা গুরুত্বপূর্ণ। চলতি 2025-26 অর্থ বছরে বন্দরটি 2,85 লাখ টাকার চুক্তিতে ইজারা দেওয়া হয় মেসার্স মুজিবুর রহমানকে। বর্ষা মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় 4 থেকে 5 কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হলেও শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় ডুবোচর ও নদীর নাব্য সংকটে নৌযান চলাচল বাধাগ্রস্ত হয়। তাই বন্দরের প্রতি সরকারের নজর ফেরানোর দাবি স্থানীয় ব্যবসায়ীদের। এটা মনে করেন সরকার ইচ্ছে করলে পারে, আসলে কোনো ব্যবস্থা এ পর্যন্ত কেউ নিতেছে না। এই নদীতে ডেজার ছাড়া না কাটা পর্যন্ত বন্দর ঘোষণা একবার করতে হয় নাই, এখনো তো সেই পরিস্থিতির মোকাবেলায় আছে। বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীরা বলছেন, সরাসরি নৌযান ঘাটে না এসে মাঝ নদীতে নোঙর করে পণ্য ছোট নৌকায় আনতে হচ্ছে বন্দরে। এতে সময় ও খরচ দুটিই বেড়েছে কয়েক গুণ। নদীতে পানি থাকে না 4 মাসের মতো, এখন ওই মনে করেন মাল সমস্ত ট্রলার জাহাজগুলো ঠেকে যাচ্ছে, এই জন্য আমাদের ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে। মালামাল মনে করেন কেটে কেটে নিয়ে আসতে হয় অন্য অন্য জায়গা থেকে। আপনার লেবার, আপনার ব্যবসায় যারা আছে তাদের হয়তো অনেক দিক দিয়ে সমস্যা হয়। বিআইডব্লিউটিএ জানায়, চাহিদা অনুপাতে ড্রেজিং না হওয়ায় নদীর নাব্যতা কম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় চেষ্টা চলছে এর নাব্যতা ফিরিয়ে আনার। আমরা অলরেডি বিআইডব্লিউটিএ থেকে 4টি ড্রেজার এখানে এনে খনন শুরু করেছি। অলরেডি এখানে 23 কিলোমিটার জায়গায় আমাদের ডুবোচর জেগে উঠেছে, যেটা আমরা দ্রুত নাব্যতা নিরসনের জন্য আমরা অলরেডি 6 কিলোমিটার আমরা ড্রেজিং করে নাব্যতা সংকট নিরসন করে ফেলেছি। এদিকে জেলা প্রশাসন জানায়, এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন্দরের সমস্যার কথা জানানো হয়েছে বিআইডব্লিউটিএ-কে। আমাদের যে নৌ চ্যানেল সেটি বিভিন্ন জায়গায় ভরাট হয়ে যাওয়ার কারণে নৌ চলাচলের যে স্বাভাবিকতা সেটা নষ্ট হচ্ছে এবং আমরা ইতিমধ্যে বলেছি বিআইডব্লিউটি ড্রেজিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত ড্রেজিংয়ের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। তা না হলে অর্থনৈতিকভাবে আরও ক্ষতির মুখে পড়বে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য। এখন ফরিদপুর। নেত্রকোনা চালকের অভাবে 2 বছরের বেশি সময় ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার 2টি রেস্কিউ বোট। খোলা আকাশের নিচে পড়ে থাকা আধুনিক সুবিধা সম্পন্ন বোটগুলোর যন্ত্রাংশ থেকে শুরু করে সবকিছুই চুরি হচ্ছে। তবে প্রশাসনের দাবি, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চালক থেকে শুরু করে গার্ড কোনো কিছুই দেয়া যাচ্ছে না। বিস্তারিত রিফাত আহমেদ রাসেলের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
নদী ও হাওর বিস্তৃত জেলা নেত্রকোনা। প্রতি বর্ষায় পাহাড়ি ঢল ও বন্যায় প্লাবিত হয় জেলার বেশিরভাগ উপজেলা। বানের পানিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার নিচু এলাকার বাসিন্দাদের। বানবাসীদের উদ্ধারে 2022 ও 23 সালে 2টি আধুনিক মাল্টিপারপাস রেস্কিউ বোট দেয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। তবে উদ্ধার কাজের জন্য দেয়া সেই বোট এখন নিজেই পড়ে আছে উদ্ধারের অপেক্ষায়। জেলার ঠাকুরাকোনা কংস নদীর উঁচু তীরে পড়ে আছে নেত্রকোনা বিদিশিরি 1 ও 2 নামে 2টি আধুনিক রেস্কিউ বোট। চালক কিংবা নিরাপত্তা কর্মী না থাকায় বোট 2টি যেন এখন স্থানীয় চোর ও মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল। ইতিমধ্যে চুরি হয়েছে মূল্যবান বিভিন্ন সামগ্রী। ক্যালডিস্ট্রি নাই, কিছু নাই, এই ডেনেগা এই ডেনেগা, একবার নিয়ে শুনছি ব্যাটারি নিচে গা, কারণ এখন মাটি টেকাইতেছে এটারে। অবস্থা ভালো নয়, অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এটা তো জনগণের পাবলিকের এটা ক্ষতি হইতেছে। সরকারি বুটগুলো এখানে যে অনেকদিন ধরে পড়ে রয়েছে, তাদের এইগুলো তো আর কারণে আমরা খেলতে পারি না এবং অনেক সমস্যা হয়। এটি এনে পড়ে রয়েছে, এটি তো নষ্ট হয়ে যায়, এটি জনগণের কোনো কাজে আসে না। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চালক ও গার্ড নেই বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। আর জেলা প্রশাসক বলছে বোট 2টি সচলের জন্য নেওয়া হচ্ছে উদ্যোগ। রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা করার জন্য যদি গভর্নমেন্ট 2 বছর টার্ম থেকে আমাদের দেওয়া হয়, লোক দেওয়া হয়, আবার পুনরায় এটা সচল করা হবে। অধিদপ্তরের সাথে যোগাযোগ করছি যে এতে জ্বালানি এবং তেলে আমরা সংস্থান করার চেষ্টা করছি। এটা অব্যাহত আছে কার্যক্রম, আমরা এটা পেলে হয়তো সচল হবে। জানমালের নিরাপত্তায় দ্রুতই বোটগুলো সচল হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। ঈদের কেনাকাটায় মার্কেটগুলোতে ধীরে ধীরে ভিড় বাড়ছে। রমজানের শেষের দিকে ভিড় এড়াতে অনেকেই আগেভাগে কেনাকাটা সারছেন। তবে আমদানি পোশাকের দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারাও। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কিছুটা আগে ভাগেই রাজধানী শপিং মল ও বিপণী বিতানগুলোতে অনেকেই আসছেন ঈদের কেনাকাটা করতে। বিভিন্ন শপিং মলে ইফতারের পর বাড়ছে মানুষের সমাগম, চলছে বেচা কিনাও। যারা ভিড় এড়িয়ে ঈদের কেনাকাটা করতে চান মূলত তাদের আনাগোনাই মার্কেটগুলোতে। তবে সবাই যে কেনাকাটা করছেন তা নয়, কেউ কেউ পছন্দ করে রাখছেন কিনবেন পরে। শিশুদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি, পাশাপাশি মেয়েদের 3 পিস, সালোয়ার কামিজ, আনস্টিচ লনের চাহিদাও বেশ। নারীদের পছন্দের শীর্ষে রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি, কুর্তি, টপস, লেহেঙ্গা, গাউন সেট ও ভারী কারুকার্যের ড্রেস। সুতি, কাতান, মসলিন পোশাকেরও কাটতিও ভালো। পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে টি শার্ট, শার্ট, জিন্স, ট্রাউজার, পাঞ্জাবি। ক্রেতারা জানান পোশাকের দাম এবার একটু বেশি। নতুনত এখানে বিভিন্ন ধরনের কাপড় আছে, যেমন কিছু কাপড় আছে আপনার চায়না থেকে ইম্পোর্ট হয়েছে, এগুলো কাপড় আছে। একটু আগেই কেনাকাটা শুরু করলাম, এই কারণে গত বছর কিনতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছে, লাস্টে গিয়ে দেখি যে প্রোডাক্ট শেষ হয়ে গেছে। ছেলে মেয়ে নিজের জন্য আর ওয়াইফের জন্য কিনলাম। বিক্রেতারা বলছেন আমদানি করা পোশাকের দাম কিছুটা বেশি, তবে এবার প্রথম থেকেই ভালো সাড়া মিলছে। আগামী সপ্তাহ থেকে বাড়বে বিক্রি। লাস্টে যে আসতে চায় না তারা একটু আগে আসতেছে, তাদের কাছে আমরা বিক্রি করতেছি। জ্যাক এন্ড জনস আছে, আমেরিকান ইগল আছে, লিভাইস আছে। বডি মিস্টের সাথে এয়ার ফ্রেশনার ফ্রি রয়েছে। আলহামদুলিল্লাহ যা সেল হচ্ছে এর থেকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সামনে শুক্রবার থেকে আশা করা যায় আর কি মোটামুটি ভালো হয়ে যাবে। অন্য বছরের তুলনায় এখন পর্যন্ত ভালো আছে। রমজানে সাধারণত শপিং মলগুলো মধ্যরাত অবধি খোলা থাকে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে মার্কেটগুলোতে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। রমজানের প্রথম সপ্তাহেও দাম কমার লক্ষণ নেই সিলেটের নিত্যপণ্যের বাজারে। চাল, ডাল, তেল সহ বিভিন্ন পণ্যের দাম 5 থেকে 15 টাকা বেড়ে যাওয়ায় বিপাকী ক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন জানাবেন।
যথিকা আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের রিকাবি বাজারে এবং রমজানের প্রথম সপ্তাহ চলছে। এখনও কিন্তু দাম স্থিতিশীল হওয়ার যে লক্ষণ সেটি আমরা এখন দেখতে পাচ্ছি না। কয়েকটি পণ্যের দাম কিছুটা কমেছে, কিন্তু বেশিরভাগ পণ্যে কিন্তু দাম এখনও আমরা কমতির কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আমি যদি প্রথমে আপনাকে বলি, বিশেষ করে রসুনের দাম, পেঁয়াজ রসুন যেহেতু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এর মধ্যে রসুনের দাম কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 200 টাকার উপরে, 210 থেকে 220 টাকাও কোনো কোনো জায়গায় বিক্রি হচ্ছে। অর্থাৎ যেটি গত সপ্তাহে বা গত মাসে রমজান শুরুর আগে আমরা দেখেছিলাম 160 থেকে 170 টাকা, সেই রসুনের দাম কিন্তু বেড়ে গিয়ে প্রায় 200 টাকা হয়ে গেছে। পাশাপাশি যদি বলতে হয় যে পেঁয়াজের কথা, সেই পেঁয়াজের দামও কিন্তু বেড়েছে। পেঁয়াজের দাম কিন্তু একদমই 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায়, অর্থাৎ প্রথম রমজানের তুলনায় কিন্তু কিছুটা কমেছে। ছোলার দামের কথা বলতে হয়, ছোলা কিন্তু স্বাভাবিকভাবে 80 থেকে 90 টাকায় বিক্রি হয়, যেটি আজকের বাজারে কিন্তু 100 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি বলি, সেক্ষেত্রে বলতে হয় চালের দামের কথা। চালের দামে কিন্তু এখন অস্থিতিশীলতা আমরা লক্ষ্য করছি। চালের দাম, মোটা চাল যেটি গত সপ্তাহে বা গত মাসেও আমরা দেখেছিলাম যেটি 60 টাকার কমে বিক্রি হতে, সেটি কিন্তু আজকের বাজারে 65 টাকা। অর্থাৎ আমরা এখন যেখানে রয়েছি সেখানে কিন্তু 65 টাকার নিচে কোনো চালই নেই। অর্থাৎ একদম নিম্নমানের চাল যদি কিনতে হয় তাহলে আপনাকে গুনতে হবে প্রতি কেজিতে 65 টাকা। এবং এর পাশাপাশি যদি বলি আপনার একটু চিনি গুঁড়া চালের ব্যাপারে, অর্থাৎ যে চালটি একটু শৌখিনভাবে কেনা হয়, বিশেষ করে অনেকেই পায়েসের জন্য বা রমজানে ব্যবহার করে থাকেন খিচুড়ির জন্য, সেটি হচ্ছে সেই চিনি গুঁড়া চাল। সেই চিনি গুঁড়া চালের দামও কিন্তু 110 থেকে 1 লাফে 140 টাকায় গত সপ্তাহে আমরা দেখেছি, এবং আজকের বাজারেও সেই চালের ঊর্ধ্বগতি আমরা পরিলক্ষিত করছি। এবং প্রত্যেকটি পদের যে চাল রয়েছে, একদম মোটা দানা থেকে মাঝারি আকার এবং একদম ছোট দানা, সব আকারের চালের দামই কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং কোনো বস্তা প্রতি 500 থেকে 700 টাকা পর্যন্ত বেড়ে গেছে 1 লাফে। এবং আমি যদি একটু কাঁচা সবজির কথা বলি, কাঁচা সবজির ক্ষেত্রে আপনি জানেন যে আমরা প্রথম রমজানের আগ থেকেই কিন্তু লক্ষ্য করছিলাম হঠাৎ করে 1 লাফের লেবুর দাম কিন্তু বেড়ে গিয়েছিল। যেখানে লেবু বিক্রি হচ্ছিল 40 থেকে 50 টাকায়, সেই লেবু কিন্তু আপনার একদমই 120 থেকে 140 টাকা প্রতি হালিতে বিক্রি হচ্ছে। এবং এই কারণে আমরা দেখেছি যে আসলে সালাদের যে আইটেমগুলো রয়েছে, বিশেষ করে রমজানের ইফতারের যে সালাদ ব্যবহৃত হয়, সেই সালাদের দাম কিন্তু আমরা দেখেছি অনেক বৃদ্ধি পেয়েছে। এখন আমি যদি বলি শসার কথা, শসার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে, গাজরের দামও বৃদ্ধি পেয়েছে। আমি একটু ভোক্তার কথা বলতে চাই। ভোক্তারা আসলে অসন্তুষ্ট। তারা বলছেন যে এই রমজান মাস আসলে ব্যবসায়ীরা আসলে অবৈধভাবে তারা দাম বাড়িয়ে দেন, এবং এর জন্য তারা অনেক বেশি অখুশি। এবং এখানকার বিক্রেতাদের সাথে কথা বলেছে, তারা বলছেন আসলে তারা যেভাবে কিনে আনছেন সেভাবে তাদেরকে অল্প লাভ রেখে বিক্রি করতে হচ্ছে। তবে বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই, বাজার মনিটরিংয়ের দাবি জানাচ্ছেন সবাই। যথিকা, এই ছিল আমার কাছে সিলেটের বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। সিলেটের নিত্যপণ্যের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। ফেনীতে ঊর্ধ্বমুখী বিদেশি ফলের বাজার। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে দাম বেড়েছে 40 থেকে 60 টাকা। কারণ হিসেবে বিক্রেতারা বলছেন আমদানির স্বল্পতা। ক্রেতারা বলছেন প্রশাসন থেকে প্রয়োজন বাজার মনিটরিংয়ের। এ বিষয়ে আরও জানাতে ফেনীর মহিপাল ফল আড়ত থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, জানাবেন প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি কি করা হচ্ছে, কি দেখছেন সেখানে? যুতিকা, আমরা বাজারে যেমনটা দেখেছি যে ইলেকশনের পর থেকে কিন্তু ফলের যে বাজার, বিশেষ করে বিদেশি ফলের যে বাজার, সেটি কিন্তু ঊর্ধ্বগামী। এছাড়াও যে রমজানের শুরুর দিন থেকেই বাজারের যে ফলের যে পরিস্থিতি, সেটি আমরা দেখেছি যে ক্রমাগতই বাড়ছে, যার কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছে। সাধারণ যারা এখানে খুচরো বিক্রেতা রয়েছেন তারা যেমনটি বলছেন যে তারা যেখান থেকে পাইকার কিনে নিয়ে আসেন সেখানেই ফলের যে দাম সেটি বৃদ্ধি পাওয়ার কারণে তাদেরকে মূলত বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অপরদিকে যারা আমদানিকারক রয়েছেন তারা যেমনি বলছেন যে বাজারে ফলের যে আমদানি সেটি কম রয়েছে, যার ফলশ্রুতিতে ফলের দাম স্বাভাবিকতই তারা বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। আজকের যে বাজার, এই বাজারে আমরা যেটি দেখেছি যে আপেল বিক্রি হচ্ছে 350 টাকা প্রতি কেজিতে, মালটা বিক্রি হচ্ছে 280 টাকায়, আঙ্গুর বিক্রি হচ্ছে 500 টাকায়, কমলা বিক্রি হচ্ছে 280 টাকায়, আনার বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায়, আঙ্গুর সাদা বিক্রি হচ্ছে 400 টাকা, এবং কালো যেসব আঙ্গুর সেগুলো
500 থেকে 600 টাকার মধ্যে বিক্রি হয়েছে। আমরা কথা বলছি কয়েকজন ক্রেতার সাথে। ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে রমজানে স্বভাবতই সাধারণ মানুষের একটু ফলমূল খেতে হয় ইফতারে, ফলের প্রতি মানুষের একটু চাহিদা বেশি থাকে, কিন্তু বাজারের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ফল অনেকটা কেনাটাই সাধারণ মানুষের মধ্যে অসহনীয় পর্যায়ে চলে গেছে বলে সাধারণ মানুষ মনে করছেন। তারা যেমনটি মনে করছেন যে অন্যান্য সময়ে যেসব ফল 220 থেকে 230 টাকা অথবা 250 টাকার মধ্যে থাকে সেই সব ফল কিন্তু এখন 300 টাকার উপরে বিক্রি হচ্ছে। তাদের মধ্যে যে অসন্তোষ সেটি তারা বলছেন যে বাজারে আমদানি কম অথবা অন্যান্য যে পরিস্থিতি ব্যবসায়ীরা বলছেন সেই জায়গা থেকেও ব্যবসায়ীরা কোনোভাবে সিন্ডিকেট করে ফলের দাম বাড়াচ্ছেন কিনা, আমদানিকারকরা সিন্ডিকেট করে ফলের দাম বাড়াচ্ছে কিনা সেই বিষয়টি আসলে ভোক্তা অধিকার থেকে শুরু করে প্রশাসনের পক্ষ থেকে বাজার যে মনিটরিং সেই মনিটরিং কিন্তু সাধারণ যে ভোক্তারা রয়েছেন, সাধারণ যে ক্রেতারা রয়েছেন তারা আশা করছেন। তারা মনে করছেন যে বাজার মনিটরিং যদি জোরদার করা হয় তাহলে যদি ফলের বাজারে কোনো ধরনের সিন্ডিকেট থাকে সেটি যদি নিরসন করা যায় তাহলে ফলের দামটা কমে আসবে বলে তারা মনে করছেন। সব মিলিয়ে ফেনীর যে ফলের বাজার আমরা দেখেছি যে মহিপাল এখানে সর্ববৃহৎ একটি ফলের আড়ত রয়েছে। এখানে প্রতিদিন প্রায় 9 থেকে 10 কোটি টাকার ফল বিক্রি হয়। এছাড়াও খুচরো বাজারে আমরা দেখেছি যে এইসব ফল এখান থেকে যায়। আমরা যেটি দেখেছি যে পাইকারি বাজারে ফলের যে দাম বেশি তার প্রভাব কিন্তু খুচরো বাজারেও পড়ছে। বিক্রেতারা যেমনটি বলছেন আমদানির কারণে তারা দাম বাড়িয়ে বিক্রি করছেন, অপরদিকে ক্রেতারা বলছেন এখন ফলের যে দাম সেটি সহনীয় পর্যায়ে নেই, তবে তারা আশা করছেন প্রশাসনের নজরদারিতে বাজার সহনীয় হবে। এই ছিল ফেনীর মহিপাল থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনীর ফলের বাজারের খবর জানাচ্ছিলেন সুলাইমান ডালিম। রোজার শুরুতেই সাগরকন্যা খ্যাত জেলা পটুয়াখালীতে বেড়েছে প্রসাধনী বিক্রি। দোকানগুলোতে বাড়ছে ভিড়। ক্রেতাদের পছন্দ হিসেবে পরিচিত পেয়েছে দেশীয় পণ্যের ব্র্যান্ডগুলো। দোকানে দোকানে চলছে বেচাকেনা। জসিম পারভেজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ৩,২২১ বর্গ কিলোমিটার আয়তনের পটুয়াখালী জেলা আধুনিক শহরে পরিণত হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের কেনাকাটায় জমে উঠেছে সকল প্রসাধনী বাজার। পৌর শহরের নিউ মার্কেট, সদর রোড মার্কেট ও সুপার শপ সহ জেলার ৮টি উপজেলার দোকানগুলোতে বেড়েছে কেনাবেচা। বিদেশি পণ্যের তুলনায় এবারে দেশি পণ্যের চাহিদা বেশি। ছোটবেলা থেকে যখন ব্যবহার করছি, ছোটবেলা থেকে মমতাজের জিনিসগুলো ব্যবহার করি। দেশীয় পণ্য দুই হচ্ছে গুণগুণ ভালো। আমার পরিচিত যারা আছে তারা সবাই এটাকে সাজেস্ট করছে যে মমতাজের প্রোডাক্টটা ভালো। ব্যবসায়ীরা বলছেন ঈদকে কেন্দ্র করে মেহেদি, লিপস্টিক, ফেস ওয়াশ সহ সব ধরনের প্রসাধনী সাশ্রয়ী দাম ও মান ভালো থাকায় বাড়ছে বিক্রি। সব প্রোডাক্টই বেসিক্যালি খুব ভালো। তার ভিতরে আপনার ফেস ওয়াশ, মেহেদি, তারপরে স্ক্রাব। মমতাজের প্রোডাক্ট দেশি হিসেবে খুব ভালো চলে। সবাই মোটামুটি অনেক আস্থা নিয়েই প্রোডাক্টটা ক্রয় করে। দেশীয় প্রসাধন সামগ্রীর গুণগত মান ধরে রাখলে এর চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে জানান সংশ্লিষ্টরা। এখন পটুয়াখালী। রমজানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের ইফতার আয়োজনে কোনো কমতি রাখেনি নেপাল। রাজধানী কাঠমান্ডুতে পর্যটন এলাকায় প্রতিদিন শত শত রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করছে স্থানীয় নেপালিরা। আয়োজকরা বলছেন মুসলিম ঐক্যের বার্তা নিয়ে প্রায় 1 দশক ধরে চলছে এই উদ্যোগ। নেপাল থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। হিমালয় কন্যা নেপালের মোট জনসংখ্যার 80%-এরও বেশি হিন্দু ধর্মাবলম্বী। দেশটিতে মুসলিম সম্প্রদায়ের বসবাস 5%-এরও কম। তবে রমজানে রাজধানী কাঠমান্ডু শহরে দেখা গেল ভিন্ন চিত্র। পর্যটকদের কাছে সুপরিচিত এলাকা থামেলে ইফতার আয়োজনে মিলিত হয়েছেন শত শত রোজাদার। মূলত এটি কাঠমান্ডু শহরের ঐতিহাসিক এলাকা মুসলিম টোল। কয়েক শতাব্দী ধরে মুসলমান সম্প্রদায় এখানে বসবাস করেন। পাওয়া যায় হালাল খাবার, মাংস, আছে প্রার্থনার জন্য মসজিদ। एवरी ईयर यहाँ पे इफ्तार का प्रोग्राम होता है जिसमें आपको बहुत सारे लोग आते हैं। जैसे कि अब कितने लोगों को घर जाने नहीं मिलता है, कितने लोगों को लेट हो जाता है, उन लोगों के लिए हमने यहाँ पे इफ्तार का प्रोग्राम करते हैं। ये प्रोग्राम आज से करीबन 8 से 10 साल पहले से ये चीज़ चलते पर आ रहा है। 100% হালাল খাবার পাওয়া যায়। বাংলাদেশি সহ চাইনিজ খাবার পাবেন, নেপালি খাবার পাবেন, বিভিন্ন আইটেমের খাবার পাবেন। স্থানীয় নেপালিরা রোজাদারদের জন্য প্রায় 1 দশক ধরে এখানে ইফতারের আয়োজন করছেন। ছোট বড় সবাই সম্মিলিতভাবে এই কাজে শরিক হন।
প্রতিদিন গড়ে ইফতার করেন 3 থেকে 400 রোজাদার, সংখ্যায় বাংলাদেশিরাই বেশি। এখানে যে আপনার মেনটেন করে মানুষের অনেক ভালো এবং কোয়ালিটি ওয়ারের ভালো, ভদ্রতা এবং খাবারের মানও ভালো। আজকে 10 দিন ধরে মানে প্রথম থেকেই যাই ইফতারি করতেছি, মানে যে ইফতারি করলে মনে হয় যে ঘরোয়া পরিবেশটা ফিল করতেছে, যে দেশের বাইরে আছে যে এই জিনিসটা যা মনে হয় না। হিন্দু প্রধান দেশে মুসলমানদের জন্য স্থানীয়দের এমন আয়োজন রমজানকে যেমন মহিমান্বিত করছে, তেমনি স্থাপন করছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির। কামরুল হাসান জনি, এখন কাঠমান্ডু, নেপাল। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে একটি সংগঠনের উদ্যোগে ইফতার ও তারাবির নামাজের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছে শহরটির বসবাসরত মুসল্লিরা। এছাড়া সংগঠনের উদ্যোগে রমজানে প্রায় 2000 মানুষকে দেয়া হচ্ছে বিনামূল্যে ইফতার। অর্ণব প্রসাদের প্রতিবেদন। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারের মূল সড়ক এটি। রমজানে পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক কাতারে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা। শুধু নামাজি নয়, সারাদিনের রোজা শেষে ইফতারেও সমবেত আগতরা। সিয়াম সাধনার এই মাসটিতে নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্তে থাকা মুসল্লিদের একত্রিত করতে এই অনন্য উদ্যোগ হাতে নিয়েছে একটি সংগঠন। রমজানে এখানে প্রায় 2000 মুসল্লিকে বিনামূল্যে দেয়া হয় ইফতার। We're grateful to the city of New York who provided another permit. Another time they haven't shut me down yet. We're still going strong, alhamdulillah. এবার পঞ্চমবারের মতো টাইমস স্কয়ারে নামাজ ও ইফতারের আয়োজন করেছে সংগঠনটি। শুধু মুসলিমরাই নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষকেও এখানে ইফতারের জন্য স্বাগত জানানো হয়। To be able to come here, feed people, especially if anyone is homeless, they can come here and get a free meal. You don't have to be Muslim to eat. We break bread, we share bread, and we share good vibes. And আয়োজকদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে আরও বেশি সংখ্যক মুসল্লি অংশ নেবেন তাদের আয়োজনে। অর্ণব প্রসাদ, এখন, বিশ্ব। একদিন যেতে না যেতেই বিশ্বের সব দেশের পণ্যে সম্পূরক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কখনোই ব্যবহার না হওয়া বাণিজ্য আইন প্রয়োগ করে 5 মাসের জন্য যে কোনো দেশের পণ্যে এই শুল্ক কার্যকর করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও বিশ্লেষকরা বলছেন, নতুন এই শুল্কের কারণে চুক্তি অনিশ্চয়তায় পড়তে পারে বেশ কিছু দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি। এদিকে শুল্ক আর বাণিজ্য চুক্তি নিয়ে মাতামাতি করলেও 2024-এর তুলনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়েছে 2%-এরও বেশি। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। সুপ্রিম কোর্টের রায়ও দমাতে পারছে না ডোনাল্ড ট্রাম্পকে। এপ্রিলে ধার্য করা শুল্ক অবৈধ ঘোষণার সঙ্গে সঙ্গে বিশ্বের সব দেশের পণ্যে ঢালাওভাবে 10% সম্পূরক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর সিদ্ধান্ত বদলে একদিনের মধ্যেই তা বাড়িয়ে 15% করেছেন এই রিপাবলিকান নেতা। And that's taking place. It's a lot of money coming into our country. শনিবার ট্রুথ সোশ্যালের পোস্টে এই ঘোষণা দিয়ে ট্রাম্প আরও দাবি করেন, এখন থেকে আইন অনুমোদিত সর্বোচ্চ 15% শুল্ক কার্যকর করবে ওয়াশিংটন এবং আগামী কয়েক মাসের মধ্যে পর্যালোচনা করে নতুন এবং আইনসম্মত স্থায়ী শুল্ক হার নির্ধারণ করবে বর্তমান প্রশাসন। শুক্রবার মার্কিন সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয় যে আইনের ভিত্তিতে ট্রাম্প পাল্টা শুল্ক আরোপ করেছিলেন তা মার্কিন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের অধিকার দেয় না। সুপ্রিম কোর্টকে তাই আইনের প্যাচেই ফেলেছেন ট্রাম্প। 1974 সালে প্রণীত বাণিজ্য আইনের 122 ধারা অনুযায়ী যে কোনো দেশের পণ্যে 150 দিনের জন্য সর্বোচ্চ 15% শুল্ক আরোপের ক্ষমতা আছে প্রেসিডেন্টের। তবে পরবর্তীতে এই শুল্ক কার্যকর রাখতে প্রয়োজন হবে কংগ্রেসের অনুমোদনের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনোই এই আইন প্রয়োগ করা হয়নি। কিন্তু এখানেও আছে বিপত্তি। ট্রাম্প দাবি করেছেন, নতুন এই শুল্ক নীতি কার্যকর হলেও বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিগুলো বহাল থাকবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, 10% শুল্কের ভিত্তিতে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে চুক্তি হয়েছে, নতুন শুল্কের কারণে তা অনিশ্চয়তায় পড়তে পারে। অস্থিতিশীলতা আসতে পারে কানাডা ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য সম্পর্কেও। এছাড়া 5 মাস পর শুল্ক কম বেশি হওয়ার সম্ভাবনা থাকায় মার্কিন মূলকে অর্থায়ন থেকে পিছিয়ে যেতে পারেন বিনিয়োগকারীরা। The first thing that is really important is the increase in uncertainty. So there was this understanding that, especially within the trade agreement, those countries that were part of it, US, Canada, and Mexico,
মূলত বাণিজ্য ঘাটতি কমাতেই শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প, কিন্তু দেখা যাচ্ছে 2024-এর তুলনায় এই ঘাটতি 2.1% বেড়ে বর্তমানে প্রায় $1.2 ট্রিলিয়ন দাঁড়িয়েছে। ফলে একদিকে বাণিজ্য ঘাটতি, অন্যদিকে আইনের বাধ্যবাধকতা, এই দুয়ে মিলে বিপাকেই পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কার মধ্যে ইরানে ফের সরকার বিরোধী বিক্ষোভ করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল জানুয়ারিতে গণবিক্ষোভে নিহত হাজার হাজার মানুষের স্মরণে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। বিবিসির তথ্য, শনিবার তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যাম্পাসে মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় রাজতন্ত্রের পক্ষে স্লোগান দিলে খামেনি সমর্থকদের সঙ্গে তাদের হাতাহাতি ও সংঘর্ষ হয়। এছাড়া অবস্থান কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকার বিরোধী সমাবেশের খবর পাওয়া গেছে উত্তর পূর্বাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিবিসি জানিয়েছে, সরকারের বিধিনিষেধের কারণে এসব কর্মসূচির বিস্তারিত তথ্য ও ছবি পাচ্ছে না আন্তর্জাতিক গণমাধ্যম। এমন একটি সময় এই বিক্ষোভ হলো যখন পরমাণু ইস্যুতে চুক্তি করতে ইরানকে ক্রমাগত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি প্রতিদিনই ইরানে হামলার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। পাকিস্তানের পাঞ্জাবে পুলিশের বিশেষায়িত বাহিনী সিসিডি গঠনের 1 বছর না পেরোতেই বন্দুক যুদ্ধে প্রাণহানির সংখ্যা 900 ছাড়িয়েছে। দেশটির মানবাধিকার সংগঠন HRCP জানায়, সন্দেহভাজনদের আটক বা আদালতে সোপর্দ না করে বন্দুকযুদ্ধের নাটক সাজাচ্ছে সিসিডি। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দাবি, বাহিনীর গঠনের পর উল্লেখযোগ্য হারে কমেছে অপরাধের সংখ্যা। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। গত বছরের এপ্রিলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দুর্ধর্ষ অপরাধী ও আন্তজেলা গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণে গঠন করা হয় বিশেষায়িত বাহিনী সিসিডি। কিন্তু বাহিনীটি গঠনের 1 বছর না পেরোতেই প্রদেশটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে বন্দুকযুদ্ধে প্রাণহানির সংখ্যা। সম্প্রতি হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানের বরাতে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। মানবাধিকার সংস্থাটি জানায়, গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 670টি বন্দুকযুদ্ধের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এতে প্রাণহানির সংখ্যা 9 শতাধিক। HRCP জানায়, সুকৌশলে বন্দুকযুদ্ধের ঘটনাটি মঞ্চস্থ করে সিসিডি। এক্ষেত্রে প্রতিটি ঘটনার প্যাটার্নও একই থাকে। ঘটনাগুলোর পর বেশিরভাগ নথিতে বিশেষায়িত বাহিনীটি দাবি করে, চেকপোস্টে টহল চালানোর সময় মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর প্রথমে গুলি ছোড়ে, এরপর পাল্টা গুলি চালায় সিসিডি। কিন্তু ভিন্ন অভিযোগ ভুক্তভোগীদের পরিবারের। তাদের দাবি, পুলিশের চাপে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের মরদেহ দাফনে বাধ্য করা হয়। এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফের পাল্টা দাবি, সিসিডির অভিযানে প্রদেশটিতে অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। নাইজেরিয়া উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত 50 জন নিহত হয়েছে। এছাড়া অপহরণ করা হয়েছে বহু নারী শিশুকে। এ সময় একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা। স্থানীয়রা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই তাণ্ডব চলে শুক্রবার ভোররাত পর্যন্ত। এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কতজন নারী ও শিশুকে তুলে নিয়ে গেছে বন্দুকধারীরা। জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র এই বিষয়ে কিছু বলতে রাজি হননি। তবে স্থানীয়দের সহায়তায় তালিকা বের করার চেষ্টা করছে প্রশাসন। সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দলের দরকার বলে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এদিকে বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ বলেছেন, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সাকিবকে বাংলাদেশ দলের জার্সিতে দেখা যাবে। শনিবার বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত বিএসপি এর ইফতার মাহফিলে এ কথা বলেন তারা। আমরা বিসিবি থেকে আমরা মনে করি আমাদের ক্রিকেট বোর্ডে ক্রিকেট টিমে সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা আছে এবং সে মনে হয় এসে এখনও সার্ভ করতে পারবে, দলে খেলতে পারবে। সেখান থেকেই আমাদের চাওয়াটা সাকিব আল হাসানকে আমাদের দলে।
ওকে, বিসিবিকে তার নিরাপত্তার যে ব্যাপারটা কনসার্ন ছিল শুরুতে, সেই নিরাপত্তাকে বিসিবি দিচ্ছে? নিরাপত্তা তো বিসিবি কোনোদিন প্রোভাইড করতে পারে না, নিরাপত্তা তো প্রোভাইড করে সরকার। সাকিব যেই প্লেয়ার, এটা আমার মনে হয় যে আপনার ওর জন্য ওর মাথা, আমি বাংলাদেশে যত ক্রিকেটার আমরা তৈরি করেছি আমার মনে হয় এত প্রফেশনাল মেন্টালি, তো ফিজিক্যালটা ঠিক করে ফেলবে। এবং যদি আপনি যেটা বলেছেন, ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ওর ফিটনেস বা সিলেক্টেড হয়। শেষ করছি এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদে কোণঠাসা রাজনীতিবিদ সহ অন্যান্য পেশাজীবীরা, রাজস্ব আহরণে প্রধানতম চ্যালেঞ্জ হতে পারেন সংখ্যাগরিষ্ঠ ব্যবসায়ী সংসদ সদস্যরা। প্রথমবার তেজগাঁও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করলেন ধর্ম ও শিক্ষা বিষয়ক সভায়, ইশতেহার বাস্তবায়ন নিয়ে আলোচনা। নাব্য সংকটে বিপর্যস্ত ফরিদপুরের একমাত্র নৌবন্দর, চালকের অভাবে নেত্রকোনায় নষ্ট হচ্ছে কোটি টাকা দুটি রেস্কিউ বোট। সুপ্রিম কোর্টের রায়ে শুল্ক বাতিল হওয়া $175 বিলিয়ন ফেরত দিতে হবে ট্রাম্প প্রশাসনকে। একদিনের ব্যবধানে 10 থেকে বাড়িয়ে 15% সম্পূরক শুল্ক আরোপ। শিগগিরই জাতীয় দলে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে, দলের স্বার্থ সবার আগে বিবেচনা করবে বিসিবি, জানালেন ফারুক আহমেদ। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।